নিজের রুমে, ওয়াশরুমে, বাথটবে শুয়ে আছে ঐশ্বর্য। নিড আ ফিজিক্যাল পিচ। সে মনে করে গার্লস আর টিসুস। ঐশ্বর্যের এই ধারণা কেউ কখনো বদলাতে পারেনি, আর না পারবে। দীর্ঘ 1 ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো বাথরুম থেকে। সুঠামদেহী পুরুষের গায়ে আপাতত টাওয়াল ছাড়া কিছুই নেই। অফিসে যেতে হবে, সেই হিসেবে ফর্মাল গেটআপে রেডি হয়। ড্রয়িং রুমে এসে ডাইনিংয়ে বসতেই মিস মোনা ব্রেকফাস্ট সার্ভ করে দিল। রিকের ফোন টুং শব্দ করে বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো। হ্যালো ভাইয়া। ভাইয়া শব্দটি কর্ণস্পর্শ করতেই থমকাল ঐশ্বর্য। ফুস করে শ্বাস টেনে নেয়। হ্যাঁ বল। ভাইয়া তুমি কি আর আসবে না? 5 বছর হয়ে গেল। ঐশ্বর্য প্লেটে চামচ নাড়তে নাড়তে বলল, মিসেস মহিলার সামনে আমি যেতে চাই না, সো প্লিজ রিকোয়েস্ট করা বন্ধ কর। ফোনের অপর পাশ থেকে ফের বলল, প্লিজ ভাইয়া, আমরা কিন্তু তোমার অপেক্ষায় আছি। ঐশ্বর্য ফোন রেখে দিল। তৎক্ষণাৎ জিসান এসে বসল। হোয়াট হ্যাপেন ব্রো? মুখ এমন চুপসে গেল কেন? ঐশ্বর্য ব্রেডে জেল লাগিয়ে বলল, কল এসেছিল, যাওয়ার কথা বলছে। জিসান জুসের গ্লাসে চুমুক দিয়ে বলে, তাহলে যেতে কি প্রবলেম? চল না যাই সবাই। নো ওয়ে, আমি ওই মিসেস মহিলার সামনে যেতে চাই না। জিসান হতাশ হলো। ঐশ্বর্য যতটা নিজেকে কঠোর দেখায় ততটা সে নয়। ঐশ্বর্য খাবার টেবিল থেকে উঠে নিজের রুমে চলে গেল। জিসান মৃদু হাসছে। ব্যাস, হয়ে গেছে আজকে। আর ঐশ্বর্য বাইরে যাবে না, নিজের মতো করেই থাকবে সে। ঝলমলে রোদ উঠেছে। ঐশ্বর্য ছাদে গেল। খুব বড় ছাদ। ঐশ্বর্য ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আকাশ দেখছে সে। আচমকা হেসে উঠল। সেও তো চাইলে স্বাভাবিক বাচ্চাদের মতো বড় হতে পারত, কিন্তু হলো না। তার ক্ষেত্রে সব কিছু উল্টো হয়ে গেছে। ঐশ্বর্য পৃথিবীতে সম্পূর্ণ একা। এই জন্য হয়তো সে এত বাজে, এত খারাপ হ্যাবিট তার। গোপনের সূক্ষ্ম শ্বাস ফেলল ঐশ্বর্য। অতপর দিনটা একাকিত্বে কেটে গেল তার। উৎসা পড়ার টেবিলে বসে আছে ঠিকই, কিন্তু পড়ছে না। সিরাত এসে ওর পাশে বসল। কি হয়েছে, মুড অফ মনে হচ্ছে? উৎসা মিনমিনে গলায় বলল, মাকে মনে পড়ছে। ও, তাহলে ফোনে কথা বলে নাও। উৎসা মৃদু হেসে বলে, যদি কথা বলতে পারতো তাহলে তো হয়েই যেত। সিরাত কপাল কুঁচকে নেয়। কেন, উনি কি কথা বলতে পারেন না? উৎসা ফের হাসল। পারতো, তবে এখন আর পারে না। আমার মা প্যারালাইসিস। সিরাত মুহূর্তে থমকে যায়। তার ভীষণ খারাপ লাগলো। উৎসার হাতের উপর হাত রেখে বলে, চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। উৎসা মৃদু হাসল। মনে মনে ভাবলো সবার আগে তাকে নিজের বোনকে খুঁজে বের করতে হবে। মেয়ে এখন কোথায় আছে এটা ঠিক কেউই জানে না। 2 বছর হয়ে গেছে, মেয়েকে চোখের দেখা দেখেনি কেউ। নিজের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে জার্মানি এসেছে সে। এরপর কোথায় আছে, কী করছে, কেউই জানে না। আপাতত সে যে ঠিকানা পেয়েছে সেই বাড়িতে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। কাল কলেজ অফ আছে, তাই উৎসাহ ঠিক করলো কালকে সে ওই বাড়িতে যাবে। বিছানায় শুয়ে আছে সাবিনা পাটোয়ারি। নিকি এসে ওনাকে চেঞ্জ করিয়ে স্যালাইন দিয়ে গেছে। রুদ্র রুমেই বসেছিল। তৎক্ষণাৎ শহীদ এসে ওর পাশে বসল। কি করছিস রুদ্র? রুদ্র নিজের বাবাকে দেখেও কিছু বলল না। ওদের কোনো টান নেই নিজের বাবার প্রতি, অবশ্য থাকবেই বা কেন। রুদ্র অস্ফুট স্বরে বলল, কিছু না। রুদ্র ওয়াশরুমে চলে গেল। শহীদ তৎক্ষণাৎ রুম ত্যাগ করলেন। নিজের ঘরে গিয়ে ব্যালকনির পাশে রকিং চেয়ার টেনে বসলেন। এই জীবন তার বৃথা। কতই না অন্যায় করেছেন সে, তাই তো শেষ বেলায় এই অবস্থা তার। নিজে পারত তাহলে নিজের ভুলগুলো শুধরে নিত। বুক পকেট থেকে একজন মহিলার ছবি বের করলেন। বেশ সুন্দর দেখতে। শহীদের চোখ দুটো ভিজে উঠল। এই মানুষটিকে কতই না কষ্ট দিয়েছে, তাই তো আজ এমন অবস্থা তার। এত বছরের পুরনো ভালোবাসা উতলে পড়ছে নাকি? আফসানা পাটোয়ারির কথায় থমকে গেলেন শহীদ। খুব গোপনে ছবিটি নিজের বুক পকেটে রেখে দিলেন। আফসানা পাটোয়ারি এগিয়ে এলো। কঠোরভাবে বলে ওঠে, শুনো শহীদ, এই যে এখন তুমি ভালো মানুষের যে নাটক করছো না, তা বন্ধ করো। শহীদ তাচ্ছিল্যের হাসি হাসল। নাটক? আমি? তুমি যে কত নাটক করতে পারো তার থেকে আমারটা কমই আছে। আফসানা পাটোয়ারি তেতে উঠল। এই শোনো, তোমার ফালতু কথা শোনার সময় নেই আমার। রাস্তার মাঝে বেখেয়ালে হাঁটছে উৎসাহ। মস্তিষ্ক বারংবার বলছে মিহি কোথায়। কিছুক্ষণ আগেই সে মিহির বয়ফ্রেন্ড হ্যাভেনের বাড়িতে গিয়েছিল। সেখানে গিয়ে জানতে পারে হ্যাভেন বিয়ে করেছে এবং ভ্যাকেশনে আছে। কেয়ারটেকারের কাছে বিয়ের কথা শুনে উদগ্রীব হয়ে ওয়াইফের ছবি দেখতে চেয়েছিল উৎসাহ, কিন্তু যখন ওয়াইফের ছবির জায়গায় নিজের বোনকে না দেখে অন্য কাউকে দেখল, তখন থেকেই পাগলের মতো লাগছে তার। আপু, তুমি কোথায়? তোমার সাথে খারাপ কিছু হয়নি তো? ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে উৎসার। সামনের দিকে গাড়ি আসছে তা দেখতেই পাচ্ছেন উৎসাহ। গাড়িতে বসা লোকটি বারবার হর্ন দিচ্ছে। হেই! আচমকা নিজের হাতে কারো স্পর্শ পেতেই আঁতকে ওঠে। কেউ একজন হ্যাঁচকা টানে তাকে গাড়ির নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয়। নিজের সামনে ঐশ্বর্যকে দেখে শুকনো ঢোক গিলল উৎসাহ।
ঐশ্বর্য দাঁতে দাঁত চেপে অগ্নি চোখে তাকিয়ে আছে তার দিকে। জিশান দৌড়ে ওদের কাছে আসলো, ব্যস্ত কণ্ঠে শুধায়, আর ইউ ওকে মিস বাংলাদেশি? উৎসাহ কিছু বলতে যাবে তার পূর্বেই ঐশ্বর্যর হাত চেপে ধরে। এই, আর ইউ ম্যাড? চোখ কি হোস্টেলে রেখে আসো যে রাস্তায় এত বড় গাড়ি দেখতে পাওনি? উৎসাহ ঠোঁট দুটো ভিজিয়ে নেয়। সরি, আসলে আমি খেয়াল করিনি। জিশান কপাল চুলকায়। উৎসার হাতে পার্স দেখল। তুমি কি কোথাও যাচ্ছ? উৎসাহ মৃদু কণ্ঠে বলে, হ্যাঁ ওই আর কি। ওয়েট, তুমি না বললে তুমি কিছু চেনো না এই শহরের? তাহলে যাচ্ছটা কোথায়? ও সরি, ইউর এ কল গার্ল। ঠিক ধরেছিলাম। উৎসাহ নাক মুখ কুঁচকে নেয়। কান্না পাচ্ছে তার। এই ছেলেটা বারবার তার চরিত্র নিয়ে কথা বলে। চুপ করুন, কী ভাবেন নিজেকে? আপনি যেমন ভাবেন সবাই কি তাই? সেদিন ক্লাবে আমি ভুলবশত গিয়েছি। আমাকে চাকরি দেবে বলে নিয়ে গিয়ে ওইসব করেছে। আর আজকেও আমি চাকরির জন্যই ঘুরছি, বুঝতে পেরেছেন? আমি একজন স্টুডেন্ট, সব পড়াশোনার পাশাপাশি কিছু করতে চাই। ঐশ্বর্য শুনল। জিশান ছলছল চোখ করে তাকালো। রিক, আই থিঙ্ক আমাদের মিস বাংলাদেশিকে হেল্প করা উচিত। ঐশ্বর্য ভাবলেশীনভাবে জবাব দেয়, ওকে লিসেন মিস বাংলাদেশি, আপনি তো কলেজে পড়েন, তাহলে অবশ্যই বড়সড় পদ দেওয়া যাবে না। তবে একটা কাজ আছে। উৎসাহ বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, কী কাজ? আমার বাড়িতে একজন কেয়ারটেকার লাগবে, তুমি চাইলে জয়েন করতে পারো। কে রে জিশান, তাই না? জিশান তবদা খেয়ে গেল। কেয়ারটেকার মিস মোনা থাকতে আবার নতুন কেয়ারটেকার রেখে কী হবে? ঐশ্বর্য ইশারা করলো। জিশান কিছু বুঝলো না, তবে সায় দেয়, হ্যাঁ একদম, মিস বাংলাদেশি তুমি কিন্তু জয়েন করতেই পারো। উৎসাহ ভাবনায় পড়ে গেল। তার তো কলেজ আছে, কেয়ারটেকার হলে তো সারাদিন থাকতে হবে। না আমি পারবো না। জিশান অবাক হয়ে গেল। বাট হোয়াই? আমার তো কলেজ আছে, কেয়ারটেকার হলে তো সারাদিন থাকতে হবে। ঐশ্বর্য বলল, নো প্রবলেম, তুমি বরং কলেজে যাওয়ার আগে বাড়িতে এসে কাজ করে এরপর কলেজে চলে যাবে, এরপর আবার কলেজ থেকে সোজা বাড়ি। তবুও হবে না। এবার ঐশ্বর্য বেশ রাগান্বিত কণ্ঠে বলল, কেন? হোস্টেলে সন্ধ্যার পর অ্যালাউ করে না। ঐশ্বর্য জোরপূর্বক হেসে বলল, ওকে, তুমি বরং ইভিনিংয়ের আগেই চলে যাবে। উৎসাহ অথর টেনে হাসল। আচ্ছা, তাহলে আমি রাজি আছি। তাহলে কাল থেকেই জয়েন করো। উৎসাহ হ্যাঁ বলে দ্রুত হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিল। জিশান ঐশ্বর্যের বাহুতে ধরে বলল, ব্যাপার কি, মিস মুনা থাকতেও তুই মিস বাংলাদেশিকে রাখতে চাচ্ছিস কেন? ঐশ্বর্য ক্রূর হাসল। ফিজিক্যাল নিডস। জিশান চমকে গেল। হোয়াট? তুই কি এখন এই মিস বাংলাদেশিকে? সো হোয়াট? জিশান অস্থির হয়ে পড়ল। লিসেন রিক, মেয়েটা খুবই সরল, তুই কেন ওভাবে? দেখ, ফিজিক্যাল নিডস সেক্সুয়াল নিডস ছাড়া কিছুই ম্যাটার করে না। তাহলে ক্লাবে যা, ওর মধ্যে তো তেমন কিছু নেই। ঐশ্বর্য গাড়িতে বসতে বসতে বলল, জাস্ট ফান, ফিজিক্যাল রিলেশন করব, তারপর ম্যাটার ক্লোজ। রিক, ছোট্ট মেয়ে, তোর মতো ইয়াং ম্যানকে ট্রলেট করবে কি করে? ঐশ্বর্য পাত্তা দিল না জিশানের কথা। বেচারা জিশানের উৎসার জন্য মায়া হচ্ছে। মেয়েটা কত সহজ সরল, কি সুন্দর ভাইয়া বলে ডাকে। রিক যা করছে আসলেই কি ঠিক? মেয়েটা হেল্প চেয়েছে, এখন কি কোনো বিপদে না পড়ে যায়? এবার কি দাঁড়িয়ে থাকবি নাকি যাবি? তাড়াতাড়ি যেতে হবে। জিশান ঐশ্বর্যের কথা শুনে নাক ফুলিয়ে বলে, কেন, আবার গিয়ে আইস কিউব দিবি নাকি? ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল, ফুল, অফিসে যেতে হবে। আঙ্কেল কি বলেছে ভুলে গেলি? জিশান ছলছল চোখে তাকায় ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য গাড়ি ড্রাইভ করতে লাগলো। আপাতত উৎসার প্রতি কিছু অনুভূতি কাজ করছে ঐশ্বর্যের, যার নাম দিয়েছে ফিজিক্যাল নিডস। সে একটা কথাই জানে, কোনো মেয়ের প্রতি অনুভূতি জাগ্রত হলে সেটা ফিজিক্যাল আর সেক্সুয়াল নিডস ছাড়া কিছুই নয়। আদতেও এটা কি সত্যি?